হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ ঘটনাকারী প্রক্রিয়া এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। মহীখাত তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। তো এই যে আমাদের উত্তরে, মানে আমাদের ভারতবর্ষের উত্তরে একটা বিরাট পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে কে? হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা আমাদের ভারতবর্ষের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। কারণ যদি হিমালয় না থাকতো, আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অংশই তুষারাবৃত হয়ে যেত। কারণ উত্তরে কি রয়েছে? রাশিয়া বা ওই সমস্ত এলাকার যে শীতল বায়ু, তা কিন্তু ভারতবর্ষেও প্রবেশ করত, বিনা বাধায় প্রবেশ করত, এবং ভারতবর্ষ যথারীতি এরকম শস্য শ্যামলা আর থাকতো না। তাহলে এই হিমালয় যে আমাদের নিত্যদিন, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের নিত্যদিনের বেঁচে থাকার একটা বিরাট বড় অংশ, সেইটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এই হিমালয় পর্বতের উৎপত্তি আমরা মহীখাত তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করতে পারি। এই তত্ত্বটির প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার। নামটা মনে রাখবে, এমসিকিউতে আসে। এই তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে হিমালয়ের অবস্থান, সেখানে বহু কোটি বছর আগে একটা অগভীর সাগর ছিল। তার নাম কি? টেথিস সাগর। এই টেথিস মহীখাত বা জিওসিনক্লাইন যেটাকে বলছে ভূগোলের ভাষায়, এই টেথিস মহীখাত থেকেই কিন্তু আজকে আমরা যাকে দেখছি নবীন ভঙ্গিল পর্বত হিমালয়, তার উৎপত্তি হয়েছে। তো ভাবতেও খুব অবাক লাগছে যে এত বড় একটা সুউচ্চ শৃঙ্গ, সেইটা নাকি সমুদ্র ছিল, এটা মানে ভাবনারই বাইরে। কিন্তু হ্যাঁ, মহীখাত তত্ত্ব অনুসারে টেথিস সাগরই ওইখানে অবস্থান করত। টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে দুটো প্রাচীন মালভূমি ছিল। এই মালভূমিগুলো কি কি? উত্তরে আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড। দুপাশের এই উঁচু ভূভাগ থেকে সেই সময় অসংখ্য নদ নদী পলি বয়ে এনে টেথিস সাগরকে ক্রমশ ভরাট করে তোলে। মানে তখন কিন্তু ভারতবর্ষের এই মানচিত্র ছিল না, তখনকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। ভূভাগ দুটো ভাগে বিভক্ত ছিল, মানে মাঝখানে টেথিস সাগর আর দুপাশে রয়েছে দুটো উঁচু ভূমি। এই উঁচু ভূমিটা মোটামুটি মালভূমির মতো উঁচু ছিল, তাই এটাকে আমরা মালভূমি বলছি। ল্যান্ড দুটোর নাম মাথায় রাখবে, আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে এই সমস্ত ল্যান্ডেও প্রচুর নদ নদী ছিল, এবং তারা কি ক্যারি করতো? প্রচুর পরিমাণে পলি ক্যারি করতো। আলোচনার বাকি অংশে তো অবশ্যই চোখ রাখবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, তোমরা ক্লাস 9-এ পড়ছো, পড়াশোনার চাপ বাড়ছে, সহায়িকাগুলোও বেশ মোটা মোটা হচ্ছে, পড়তে ভালো লাগছে না। কিন্তু এরকম করলে তো রেজাল্ট খারাপ হবে। তাই তোমাদের জন্য আমরা মানে wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এক নজরে শর্ট নোটস, মানে টিচাররা যেরকম নোটস দেন এটাও সেরকমই, কিন্তু আরও সংক্ষিপ্ত আকারে। ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর পাওয়া যাচ্ছে। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ তোমরা যদি এই ইবুকগুলো ভালো করে পড়ে ফেলো, তাহলে দেখবে পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধায় পড়তে হচ্ছে না। কিন্তু ভালো করে পড়তে হবে। মাত্র 30 পাতা, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, গোটা সিলেবাস মাত্র 30 পাতায় পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে এখনই কিনতে হোয়াটসঅ্যাপ করো 9614581033 এই নাম্বারে। লেখো, আমি কিনতে চাই নবম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে সাবজেক্ট কিনতে চাইছো সেটার নাম লেখো। আর যদি কেউ 4টেই কেনো, সেক্ষেত্রে তার জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা
তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার আসছি সেই টেথিস সাগরের আলোচনায়। ভূতাত্ত্বিক সময় অনুসারে টারশিয়ারি যুগে, অর্থাৎ প্রায় মাত্র 7 থেকে 12 কোটি বছর, মানে আমরা ইমাজিনও করতে পারছি না ঠিক কতদিন আগের কথা। তো সেই 7 থেকে 12 কোটি বছর আগে ভূভাগ দুটি পরস্পরের কাছে চলে আসে। তাহলে মাঝখানে কি আছে? সমুদ্র। এবার তার মধ্যে আবার পলি জমছে। তাহলে পলির জমতে জমতে কি হবে? সমুদ্রের জলরাশি আস্তে আস্তে তার গভীরতা হারাতে শুরু করবে। আবার দুদিক থেকে যে দুটো মালভূমি রয়েছে তারাও ধরো পাশাপাশি চলে আসে। তাহলে একটা দুটো দিক থেকে একটা প্রচন্ড চাপের সৃষ্টি হবে। আর এই সব মিলিয়ে, মানে নিচে পলির চাপ, দুপাশে উচ্চভূমির চাপ, সব মিলিয়ে পাললিক শিলাস্তরে প্রচন্ড পার্শ্বচাপ এবং ভাঁজের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই ভাঁজগুলি দৃঢ় ও উঁচু হয়ে সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। বুঝতে পারছো কি অদ্ভুতভাবে প্রকৃতি নিজের আপন খেয়ালে সুউচ্চ হিমালয় গঠন করেছে। অর্থাৎ এই যে আমরা নবীন ভঙ্গিল পর্বত বলি, জানবে 2 রকমের ভঙ্গিল পর্বত হয়, মানে পর্বত অনেক রকমের হয়, তার মধ্যে ভঙ্গিল শ্রেণীর পর্বত হলো হিমালয় এবং তার মধ্যে নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়। কেন না, এই ভঙ্গিল পর্বত, ভঙ্গিল কথাটার অর্থ হচ্ছে যার মধ্যে বিভিন্ন ভাঁজ পড়ছে। এই ভাঁজ কথাটা কোথা থেকে এসেছে? এই পাললিক শিলাস্তরের ভাঁজ থেকে। তাই জন্যই কিন্তু এটাকে ভঙ্গিল পর্বতের শ্রেণীতে ফেলা হয়। এবার নবীন কেন বললাম? কারণ যেগুলো এই 7 থেকে 12 কোটি বছরেরও আগে তৈরি হয়েছে, যেমন ভারতবর্ষের আরাবল্লী, তাদেরকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়। এবং যেগুলো এই হিমালয়ের সমসাময়িক, মানে এরা বয়সে নবীন, তাদেরকে বলছি আমরা নবীন ভঙ্গিল পর্বত শ্রেণী। হিমালয় কিন্তু আজও বেড়ে চলেছে, তার উচ্চতা কিন্তু ক্রমবর্ধমান। কারণ এই একই কারণে কিন্তু বলা হয় যে পশ্চিমবঙ্গ বা আমাদের যে হিমালয়ান বেল্ট মানে হিমালয়ের আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে, অবশ্যই ভারতবর্ষের উত্তর অংশ এবং পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ, এই পুরোটাই এই জন্য কিন্তু ভূমিকম্প প্রবণ। এই কারণেই, কারণ এখনও কিন্তু সেই পর্বত গঠনের কাজ কিন্তু বর্তমানেও চলছে। সেটা হয়তো আমরা এভাবে বুঝতে পারছি না, কিন্তু খুব ধীরে 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 সামান্য হলেও কিন্তু হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কোথাও হয়তো কমে যাচ্ছে। তো মোটমাট ভঙ্গিল পর্বতশ্রেণীর ক্রিয়া এখনও চলছে। হিমালয়ের শিলাস্তরে যে সমস্ত জলজ জীবাশ্ম পাওয়া গেছে তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মহীখাত তত্ত্ব হিমালয় পর্বতের উৎপত্তিকেই কিন্তু ব্যাখ্যা করে। মানে এই যে এতগুলো কথা বললাম, এটা কেন একজন ভৌগোলিক বা একজন বিজ্ঞানী এই মহীখাত তত্ত্বকে শিলমোহর দিচ্ছেন? এর কারণ হচ্ছে পাললিক শিলাস্তরে আমরা জানি জীবাশ্ম পাওয়া যায় এবং হিমালয়ের বিভিন্ন শিলাস্তরে আমরা জলজ জীবাশ্ম পেয়েছি। তাহলে একটা পাহাড়ের ওপরে সমুদ্রের তলার জীবাশ্ম কি করে আসবে? তার কারণ এই একটাই, যদি সমুদ্রই আগে থেকে থাকে, সেই সমুদ্রের নিচের পাললিক শিলাই যদি পরবর্তীকালে হিমালয়ের রূপ নেয়, সেক্ষেত্রে কিন্তু জলজ জীবাশ্মের ছাপ এই হিমালয়ের বিভিন্ন জায়গায় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। সেই কারণেই কিন্তু এই মহীখাত তত্ত্বকে মান্যতা দেওয়া হয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট www.porashona.com এ ভিজিট করো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্ব এবং বিষয়ের লিঙ্ক। তোমরা যদি না শুনে থাকো সেগুলো, তাহলে ওই লিঙ্কে ক্লিক করে ওই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজ এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ টাটা।